হ্যালো, ও যে ভাই আসছে, রিপন ভাই আসছে আর কি। খুব রেগুলার স্টুডেন্ট। তারপর হচ্ছে শান্তা আছো, মনি আছো, ফেরদৌসি খাতুন আছো। তাহলে আজকে আমরা পরিণীতি ক্লাস শুরু করব, ঠিক আছে? তো মনে রাখবা, যেই টপিকগুলি থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়, কি সাবজেক্টগুলি থেকে, তার মধ্যে অর্থনীতি, পরিণীতি এই দুইটা থেকে প্রশ্ন অনেক বেশি হয়। যার ফলে পরিণীতি প্রথম পত্রের আজকে খুব গুরুত্বপূর্ণ 3টা টপিক পড়বো। তাহলে সাবজেক্ট যেটা পড়বো এটা হচ্ছে পৌরনীতি, ঠিক আছে? আর খুব গুরুত্বপূর্ণ 3টা অধ্যায় পড়বো আমরা। এই 3টা অধ্যায় হচ্ছে দ্বিতীয়, তৃতীয় আর হচ্ছে পঞ্চম। তৃতীয় এবং পঞ্চমের মধ্যে বেশ কিছু মিল আছে, দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম। দ্বিতীয়টা হচ্ছে সুশাসন, ঠিক আছে? সুশাসন নিয়ে। আর তৃতীয় যে অধ্যায়, দ্বিতীয়টা হচ্ছে সুশাসন, তৃতীয় যে অধ্যায় এটা হচ্ছে আইন, স্বাধীনতা, সাম্য, ঠিক আছে? আইন কেন্দ্রিক, আইন, স্বাধীনতা, সাম্য। আর পঞ্চম অধ্যায়ে আমরা যেটা পাবো এটা হচ্ছে নাগরিকের কর্তব্য, ঠিক আছে? নাগরিকের অধিকার এবং কর্তব্য। নাগরিকের অধিকার ও কর্তব্য, ঠিক আছে? তাহলে 3টা চ্যাপ্টার। আমি একটা কথা বললাম তোমাদেরকে যে অর্থনীতি এবং পরিণীতি এই 2টা জায়গা থেকে প্রশ্ন হয় সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে আমরা একটু ডিটেলসে ধরে ধরে, এখন 3টা অধ্যায় সব কি আমি তোমাদেরকে পড়াইতে পারবো? না, সব পড়াইতে পারবো না। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, ওইগুলি নিয়ে আমি কথা বলবো। বাকিটা তুমি একটু হয় আমাদের মৌলিক জিকে বই অথবা মূল বই থেকে একটু পড়ে নিবা। আর আজ রাত, ঠিক আছে, আজ রাত 10টা, আজ রাত 10টা হচ্ছে এক্সাম। অর্থনীতি দ্বিতীয় পত্র আমরা যা যা পড়ছি তার উপর এক্সাম। অর্থনীতি দ্বিতীয় পত্রের গুরুত্ব কিন্তু কম, মূলত প্রশ্নগুলি হয়ে থাকে প্রথম পত্র থেকে, এরপর আমাদেরকে সব পড়তে হবে, পরে শেষ করতে হবে। আচ্ছা, মাধবীলতা আছো, ওয়াহিদ আছো, 53, নাবিলা বৃষ্টি আসসালামু আলাইকুম, বর্ষা আছো, এম হাসান। ওকে, আমরা শুরু করি, ঠিক আছে? খেয়াল করে দেখো, সুশাসন, সুশাসন, ঠিক আছে? দ্বিতীয় অধ্যায়। সুশাসন মানে হচ্ছে গুড গভর্নেন্স, ঠিক আছে? GOOD, গুড গভর্নেন্স, GOVERNANCE। সুশাসন মানে হচ্ছে গুড গভর্নেন্স, ঠিক আছে? এই সুশাসনের কথা বলতে গিয়ে ইউএনডিপি তারা সুশাসনের কথা বললো, ইউনাইটেড নেশনস বললো, আবার কফি আনান, ঠিক আছে, তিনিও সুশাসনের কথা বলেছেন, ঠিক আছে? তো সুশাসনের কথা বলতে গিয়ে তাহলে সুশাসনের কথা কারা কারা বলছে? ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস, ঠিক আছে? ইউএন মানে কি হচ্ছে ইউএনডিপি। আর সবার আগে এই ধারণাটা যারা দিয়েছিল তারা হচ্ছে বিশ্ব ব্যাংক, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, WB, ঠিক আছে? তাহলে আমরা একটা কনসেপ্ট নেই। হাবিবা আলম, আসসালাম আলাইকুম ভাই, ধন্যবাদ। 24 ইউনিট আপনার পড়ানো থেকে অনেক প্রশ্ন কম পেয়েছি। হাবিবা আলম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। 24 ইউনিটে কোর্স থেকে অনেক কমন পাইছো, পড়ানো থেকে ভালো করছো ইনশাল্লাহ। একদম স্বপ্ন যেটা আছে সর্বোচ্চ, অনেকগুলো অপশন তো, যেন সর্বোচ্চ ভালোটা তোমার হয়, দোয়া থাকলো। আচ্ছা, যত পাগল ছাগল সব ভর্তি হয়েছে ভাই, ক্লাস লিংক পাইতে কয়েক মিনিট লেট হইলে গ্রুপে চিল্লাচিল্লি করে। আচ্ছা, পাগল ছাগল এরকম বললো না, ঠিক আছে? এক একজন এক এক রকমের হয়। যেমন আমি বললাম, তোমরা যারা গতকালকে 3টার পরে আমার কাছে বই অর্ডার করছো, তোমাদের বইটা পাইতে 3-4 দিন সময় লাগবে। একজন আমাকে প্রশ্ন করে দিচ্ছে, এত দেরি হলে কিভাবে হবে? আর তুমি যে এত দিন ধরে বইটা বাজারে ছিল, কিনো নাই, ঠিক আছে? একটা বিষয় মাথায় রাখবা যে আমি সবসময় অন্যকে জাজ করতে যাব না, আমি হিসাব করবো আমার কথা। আমাদের ছাপায় বই দিতে পারতেছি না,
ক্রাইসিস মার্কেটে, ঠিক আছে, সেখানে আমার 3-4 দিন দেরি হবে। আর তুমি চিন্তা করে ফেললা, তুমি যে এতদিন কিনো নাই পড়াশোনা, সেটা তুমি চিন্তা করলা না, তুমি চিন্তা করতেছো এত দেরি হলে কিভাবে হবে। আচ্ছা যাই হোক, আমরা সবসময় চেষ্টা করবো নিজের ইয়াটা আগে ধরতে বা চিন্তা করতে। তো যেটা বলতেছিলাম ভাইয়া, সুশাসন, ঠিক আছে। তাহলে সুশাসন পড়তে গেলে এই সুশাসন সম্পর্কে, সুশাসন, ঠিক আছে, তাহলে আমরা যদি এটার প্রথম ধারণার কথা বলি, এই সুশাসনের প্রথম ধারণাটা দেয় হচ্ছে ডব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, গুড গভর্নেন্স। প্রথম গুড গভর্নেন্স শব্দটি ব্যবহার করা হয়, এবং এইটা কত সালে? এটা হচ্ছে 1989 সাল, ঠিক আছে। তাহলে তোমাদের এই সুশাসন থেকে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম ধারণাটা কোত্থেকে আসে, ঠিক আছে, প্রথম ধারণাটা কোত্থেকে আসে? এই প্রথম ধারণাটা আসে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে। কিন্তু এছাড়াও সুশাসন সম্পর্কে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন হচ্ছে, এর বাইরেও গ্রহণযোগ্য সংজ্ঞার কথা যদি বলি, তাহলে যেটা দিয়েছে তার নাম হচ্ছে ম্যাকরনি, ঠিক আছে, ম্যাকরনি। তো যদি ভাইয়া সংজ্ঞার বিষয় আসে, সুশাসনের গ্রহণযোগ্য সংজ্ঞা বা সুশাসনের সংজ্ঞাটাকে দেয়, তাহলে উত্তর হবে হচ্ছে ম্যাকরনি। আর যদি এরকম আসে যে সুশাসনের প্রথম ধারণাকে দেয়, তাহলে সুশাসনের প্রথম ধারণাটা দেয় হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, ডব্লিউবি। কত সালে সেটা দেয়? 1989 সালে, ঠিক আছে, 89 সালে এই ধারণাটা দেয়। কিন্তু ভাইয়া এই ওয়ার্ল্ড ব্যাংক, ডব্লিউবি 2000 সালে সুশাসনের 4টা স্তম্ভের কথা বলেন। 2000 সালে সুশাসনের 4টি স্তম্ভের কথা বলেন, স্তম্ভের কথা বলেন, ঠিক আছে। তাহলে স্তম্ভ কয়টা হইল ভাইয়া? স্তম্ভ হচ্ছে 4টা। কত সালে? 2000 সালে। কারা বলে? ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, ডব্লিউবি 4টা স্তম্ভের কথা বলে, ওয়ার্ল্ড ব্যাংক বলে। এখন আমি একটু এক কথায় সুশাসন বলতে আসলে কি বোঝায় একটু বলে নিই। আমাদের তো এগুলো ভালো কেউ বুঝবে না। একটা রাষ্ট্র যেভাবে সবচেয়ে ভালো চলবে, এইটাই সুশাসন। সুশাসন মানে হচ্ছে ভালো শাসন। এখন তুমি চিন্তা করো, এই রমজানের সময় আমাদের এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে কি সরকার একটা ব্যর্থতা আছে না? আছে। তো সরকার যদি এই ব্যর্থতাটা মানে টেকেল দিতে পারতো, তাহলে একটা সুন্দর শাসন হইতো। রাস্তাঘাটে নৈরাজ্য, সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই, ঠিক আছে, গভর্নমেন্ট যদি এটা দিতে পারতো, সুশাসন হইতো। সরকারের পক্ষীয় লোকজন অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে, আর যারা সরকারের বিপক্ষ দল তারা একটু রোষানলে পড়ে যাচ্ছে, তাই না? তার মানে এখানে একটা সুশাসনটা নাই। আজকে তোমার সাথে কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা তোমার গ্রামে তোমার হয়তো প্রভাবশালী চেয়ারম্যান, মেম্বার বা এমপি, মন্ত্রী পর্যায়ের চেলাপেলারা এসে তোমার বাবাকে থ্রেট দিয়ে গেছে, ঠিক আছে, বা তোমাদের জমি অন্যায়ভাবে দখল করে নিচ্ছে। তোমরা গেলা থানায় যাওয়ার পর উনি মামলা নিবে না, কারণ এটা এমপি সাহেবের বিরুদ্ধে যাচ্ছে, এটা মন্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে না? সুশাসন নাই, ঠিক আছে। মোট কথা হচ্ছে, আইনের যথার্থ অ্যাপ্লাই বা প্রয়োগটা যদি একটা দেশে না থাকে, ওখানে সুশাসন নাই। আর আইনের যথার্থ প্রয়োগটাই হচ্ছে সুশাসন, ঠিক আছে। তাহলে সহজে আমরা একটু বুঝলাম যে সুশাসন মানেই হচ্ছে একটা সুন্দর শাসন, পারফেক্ট শাসন। আর যে জায়গাতে ওইটা হবে না, ওইটাই সুশাসন না, ঠিক আছে। এখন আমি একটা গল্প বলি। গল্প মানে কি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অত্যন্ত জনপ্রিয় হাসানুজ্জামান স্যার একটা কথা বলেছিল যে, একটা রাস্তায় যদি জ্যাম থাকে, রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় না। যদি অনেক জনসংখ্যা থাকে, রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় না, ঠিক আছে। যদি বৃষ্টি পড়লে রাস্তায় পানি জমে যায়, রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় না, ঠিক আছে। রাস্তায় প্রচুর চুরি ছিনতাই হচ্ছে, রাষ্ট্র ব্যর্থ হয়ে যায় না। তা আমার এই হাসানুজ্জামান স্যার একটা কথা বলছিল, রাষ্ট্র কখন ব্যর্থ হয়? যখন রাষ্ট্রে আইনের শাসনটা না থাকে। তোমার সাথে একটা অন্যায় হয়েছে, তুমি থানায় গেছো,
তুমি কোনো বিচার পাচ্ছ না, অর্থাৎ এটা একটা ব্যর্থ রাষ্ট্র। ঠিক আছে, তুমি তোমার বাবার জমি অন্যায়ভাবে কেউ দখল করে নিচ্ছে, তুমি তার বিচার চাচ্ছ, সেই বিচারের ইয়েটা নাই, মানে সেই বিচারের যথার্থ প্রয়োগ আমাদের দেশে বা সিস্টেমটা গড়ে ওঠে নাই। তার মানে এই দেশে কিসের অভাব আছে? সুশাসনের অভাব আছে। ঠিক আছে, আচ্ছা রায়হান একটা আমাদের তথ্য দিয়েছ, এইচএসসি পরীক্ষার সিলেবাসে অনুষ্ঠিত হবে হচ্ছে গুচ্ছ পরীক্ষা। ঠিক আছে, 17 মার্চ এটা বললো। তো এইচএসসি পরীক্ষাতে তোমাদেরকে বলা হচ্ছে শর্ট সিলেবাসের কথা। ঠিক আছে, শর্ট সিলেবাস, কিন্তু মনে রাখবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু শর্ট মেনটেন করবে না। আমাদের অভিজ্ঞতায় বলে শর্ট সিলেবাস মেনটেন করে না। আমি তোমাদেরকে শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সবই পড়াচ্ছি, বা তোমরা যখন এক্সাম আমি নেই, আমি কিন্তু সব জায়গা থেকেই প্রশ্ন দিই। ঠিক আছে, শর্ট সিলেবাসকে মেনটেন আসলে বিশ্ববিদ্যালয়গুলি করে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তাহলে সুশাসনের প্রথম ধারণাটি দিল হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক 1989 সালে, সংজ্ঞা দিল হচ্ছে ম্যাককরনি, আর 2000 সালে সুশাসনের 4টি স্তম্ভের কথা বললো। ঠিক আছে, তাহলে এই 4টি স্তম্ভ, এই 4টি স্তম্ভ কি কি? ঠিক আছে, 4টি স্তম্ভের কথা বললো। ঠিক আছে, এই 4টি স্তম্ভ কি কি? এক নাম্বার হচ্ছে দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা অর্থাৎ যারা শাসনটা করবে, শাসন করবে কি সরকার, তাদের মধ্যে দায়িত্বশীলতা থাকতে হবে, এক নাম্বার। 2 নাম্বারে হচ্ছে স্বচ্ছতা। স্বচ্ছতা, দায়িত্বশীলতা থাকতে স্বচ্ছতা থাকতে হবে, এটা একটা স্তম্ভ। 3 নাম্বারে যেটা, এটা হচ্ছে আইন কাঠামো, অর্থাৎ যথার্থ আইন কাঠামো। ঠিক আছে, একটা আইন কাঠামো থাকবে যেখানে সবাই তার ন্যায্য বিচারটা পাবে। আর চতুর্থ যেটা পার্টিসিপেশন বা অংশগ্রহণ। অংশগ্রহণ, ঠিক আছে। তাহলে সুশাসনের 4টি স্তম্ভের কথা ওয়ার্ল্ড ব্যাংক বলেছে কত সালে? 2000 সালে। ঠিক আছে, আর ওয়ার্ল্ড ব্যাংক সর্বপ্রথম সুশাসন ধারণাটা দিয়েছিল কবে? ধারণাটা দিয়েছিল 1989 সালে। ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংক প্রথম ধারণা দেয় 1989 সালে। আর ওয়ার্ল্ড ব্যাংক 4টা স্তম্ভের কথা যে বলে সুশাসনের জন্য, 4টা স্তম্ভগুলো হচ্ছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইন কাঠামো আর একটা অংশগ্রহণ। দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইন কাঠামো আর অংশগ্রহণ। আচ্ছা এখন ভাইয়া এইগুলা কি? এইগুলো হচ্ছে 4টা প্রধান প্রধান স্তম্ভ, একদম পিলার। একটা ঘর যখন দাঁড়ায় 4টা পিলার থাকে, কিন্তু রড বালি সিমেন্ট তো থাকে, তাই না? ছাদ থাকে, ফ্লোর থাকে, মোজাইক থাকে, টাইলস থাকে। তা আমরা এখন মোটামুটি সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য, ঠিক আছে, আমরা 15টি উপাদান বা বৈশিষ্ট্য পড়বো। ঠিক আছে, সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য। আমরা 15টি উপাদান বা বৈশিষ্ট্যের কথা বলবো। সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য, আমরা কয়টা উপাদানের কথা বললাম? 15টা উপাদানের কথা পড়বো। অর্থাৎ তোমার প্রশ্নটা এরকম হয়ে যেতে পারে, নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য হয়, নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য হয়, নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য নয়। কি লিখছো যে আপনার টি শার্ট এর আগে রিয়ার ভাইয়া, মানে রাবি বলছিল দিয়ে দিচ্ছে। স্যার সেহরিতে কি খাইছিলেন? ও আচ্ছা, ও টি শার্টে যে লেগে আছে যেটা, এটা হচ্ছে ভাই ঘামের দাগ, বুঝছো। আমি একটু দৌড়াই, তো এটা পরে গতকালকে দৌড়াইছিলাম, তো অবস্থা দেখো এখানে টি শার্টে একটু লেগে আছে, এই জন্য লিখছে সেহরিতে কি খাইছেন। তোমরা যে কি একটা অবস্থা। ফারহা জাহিন লিখছে সেহরিতে কি খাইছেন। তুমি কি খাইছো সেহরিতে? আচ্ছা রাবি বলছিল কিন্তু দিয়েছে দায়িত্বশীলতা, স্বচ্ছতা। ঠিক আছে, কথা রিপিট হচ্ছে ভাই,
এটা কি সবার কাছে হচ্ছে রিপিট হচ্ছে? রিপিট না রিপিট? সবার হচ্ছে না, যাদের নেট প্রবলেম তাদের হচ্ছে। কি বাবা, তোমরা দেখে আমার মারামারি লাগাই দিছো। সাবির ইসলাম আরোহী তারোহী কার সাথে মারামারি করতেছো? মারামারি করো না। আচ্ছা, মেহরিন জান্নাত রিদি লিখছে যে না, অর্থাৎ সবারটা ওকে আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট সামনে আগাই। তাহলে আমরা বলছিলাম সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য। বা সিম্পলি মাথা খাটাবা, সুশাসনটা কি? এটা তো বুঝছি, একটা সুন্দর শাসন, পারফেক্ট শাসন গভর্নমেন্টের পক্ষ থেকে। তোমার দেশে আইন শৃঙ্খলা ঠিক নাই, কোনো জবাবদিহিতা নাই, এখানে কোনো আইনের অ্যাপ্লিকেশন নাই, রাস্তাঘাটের বিশ্রী অবস্থা, তার মানে এখানে ঠিক নাই। আর যদি এগুলো পারফেক্ট থাকে সেটাই সুশাসন। তাহলে এখন সুশাসনের বৈশিষ্ট্য কি হবে কি হবে না, পজিটিভ যা আছে সবই তো সুশাসনের বৈশিষ্ট্য হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি সুশাসনে। আমি 15টা বৈশিষ্ট্যের কথা বলবো। এক নাম্বার হচ্ছে এই সেট থেকে লিখি, গণতন্ত্র। ঠিক আছে, একটা হচ্ছে গণতন্ত্র। 2 নাম্বার হচ্ছে স্বচ্ছতা। 3 নাম্বারে হচ্ছে আইনের শাসন। আইনের শাসন, ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি। লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি। ঠিক আছে, লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি। বৈষম্য লিখতে এই এটা হবে না, লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি। ঠিক আছে, 4। 5 নাম্বারটা খেয়াল করে দেখো, বিকেন্দ্রীকরণ, অংশগ্রহণমূলক প্রক্রিয়া, বিকেন্দ্রীকরণ। 6, অংশগ্রহণমূলক প্রক্রিয়া। এটা গেল হচ্ছে 6। 7 নাম্বারে রয়েছে বৈধতা। 8 নাম্বারে খুব গুরুত্বপূর্ণ জবাবদিহিতা, কাউন্টেবিলিটি। এইটা খুবই গুরুত্বপূর্ণ ইয়ার মধ্যে, সুশাসনের উপাদানের মধ্যে। 9 নাম্বার হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। 9 নাম্বার স্বাধীন বিচার বিভাগ। ঠিক আছে। 10 নাম্বারে আছে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। ঠিক আছে। 10। 11 নাম্বার, ঠিক আছে, আমরা টোটাল 15টা দেখবো। স্থিতিশীলতা, নৈতিক মূল্যবোধ। 12 দায়িত্বশীলতা। 13 খেয়াল করো, নৈতিক মূল্যবোধ, দায়িত্বশীলতা। 14 সততা। 14 জনগ্রহণযোগ্যতা। আর 15 যেটা সর্বশেষ, মিডিয়ার স্বাধীনতা। ঠিক আছে, মিডিয়ার স্বাধীনতা। তাহলে তোমার এই প্রশ্নটা চলে আসতে পারে, নিচের কোনটি
জুবায়ের স্যারের ছাত্র, ও আচ্ছা, একজন নিজের নাম আইডি করছে হচ্ছে জুবায়ের স্যারের ছাত্র। আমি আপনার, আচ্ছা, বিকেন্দ্রীকরণ কি সবই আমি বলতেছি, খেয়াল করে দেখো। বিকেন্দ্রীকরণ কি সবই বলতেছি। তোমার প্রশ্ন হতে পারে নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য হয়, নিচের কোনটি সুশাসনের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, ওইখানে দেখায় দিছো তো যেগুলা প্রশ্ন ইয়ে করবে, তো ওইগুলো তো বই থেকে কিছু নিবে না, কিছু তো টাইপ করতেছো। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে 15টা আমি দেখলাম, আমি সবই একটু বলতেছি। গণতন্ত্র নাম্বার 1, যেটা এটা তো বুঝি আমরা, গণতন্ত্র যেখানে জনগণের অংশগ্রহণ থাকবে, অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব থাকবে, স্বচ্ছতা থাকবে সরকারের মধ্যে, এই কোনো লুকাচুপি থাকবে না, আমাদের মেট্রো রেল তৈরিতে এত টাকা খরচ হবে না, বা কত খরচ হলো এটা সবার কাছেই ক্লিয়ার থাকবে। আইনের শাসন থাকবে, যে আইন থাকবে ওই আইনটার অ্যাপ্লাই থাকবে, আইন অনুযায়ী বিচার হবে। লিঙ্গ বৈষম্য অনুপস্থিত থাকবে, নারী পুরুষের কোনো মতো বৈষম্য থাকবে না। বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে যে ধরো কাজ একটা জায়গায় থাকবে না, জাস্ট বিকেন্দ্রীকরণ হবে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে হবে। অর্থাৎ ধরো কোন একটা বাজেট বা কোন একটা বিষয় একটা জায়গাতে আটকে আছে, এক জায়গাতে শুধু উন্নতি হচ্ছে, এক জায়গাতে শুধু কাজ হচ্ছে, সেটা না, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হবে, অর্থাৎ কাজের বিকেন্দ্রীকরণ হবে। ঠিক আছে, তারপরে অংশগ্রহণমূলক প্রক্রিয়া, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া যেটা অংশগ্রহণমূলক হবে। একটা ডেমোক্রেটিক কান্ট্রি মানে হচ্ছে অংশগ্রহণমূলক থাকবে। ঠিক আছে, অংশগ্রহণমূলক প্রক্রিয়া থাকবে, বৈধতা থাকবে, সরকারের বলে সবকিছু থাকবে, জবাবদিহিতা থাকবে, জবাবদিহিতা মানে স্বচ্ছতা বা আইনের শাসন একই রকম হয়ে যায়। স্বাধীন বিচার বিভাগ থাকবে, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা যাবে না। রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে, নৈতিক মূল্যবোধ থাকবে, দায়িত্বশীলতা থাকবে, সততা, জনগ্রহণযোগ্যতা থাকবে, গ্রহণযোগ্যতা থাকবে। আমি একটা ক্লাসে ছিলাম। হ্যালো, হ্যাঁ, আমি তো ক্লাসে ছিলাম, আমি কাইটা দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ধরতেছি। ওকে, আচ্ছা, জনগ্রহণযোগ্যতা, আর সর্বশেষ হচ্ছে মিডিয়ার স্বাধীনতাটা থাকবে। ঠিক আছে, মিডিয়ার স্বাধীনতা থাকবে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে সুশাসনের উপাদান বা সুশাসনের বৈশিষ্ট্য। ঠিক আছে, তো আমরা এর আগে যে 4টা বললাম এগুলো হচ্ছে মূল ভিত্তি, আর এগুলো হচ্ছে উপাদান বা বৈশিষ্ট্য। আশা করি এখান থেকে প্রশ্ন হইলে তোমরা অ্যান্সার করতে পারবা। এখন আমরা এই অধ্যায় থেকে আরেকটা বিষয় দেখব। এইগুলো তো গভর্নমেন্টের কথা আমরা বলতেছি, যে এই উপাদান বা বৈশিষ্ট্যগুলি হইলে সুশাসন হবে। ঠিক আছে, কিন্তু সুশাসনের পক্ষে যত বাধা বা সমস্যা, ঠিক আছে, সুশাসনের জন্য সমস্যা কি কি ভাই, একটা গভর্নমেন্টের এরকম সুশাসন এস্টাবলিশ করতে গেলে বা গুড গভর্নেন্স এস্টাবলিশ করতে গেলে কি কি সমস্যা, আমরা উল্লেখযোগ্য সকল বই পুস্তক ঘেটে 10টা সমস্যার কথা বলছি। ঠিক আছে, উল্লেখযোগ্য ঘেটে 10টা সমস্যার কথা বলছি। 1 নাম্বার সমস্যা হচ্ছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। যদি প্রশ্ন নিচের কোনটি সুশাসনের সমস্যা বা সুশাসনে বাধা, ঠিক আছে, ওই আমরা একটু আগে যা যা দেখছি না, তুমি ওইটারই মনে করো যে ওইগুলা না থাকাটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, তো সুশাসন কনসেপ্ট ক্লিয়ার থাকলে এইগুলা সহজে আনসার করা যায়। বাক স্বাধীনতায়, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, হস্তক্ষেপ নাম্বার 1। ঠিক আছে, নাম্বার 2 রাজনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, স্থিতিশীলতার অভাব। ঠিক আছে, 2। 3 নাম্বারে যেটা, ঠিক আছে, এটা হচ্ছে জবাবদিহিতার অভাব, জবাবদিহিতার অভাব। ঠিক আছে, 3। 4 নাম্বার, অর্থাৎ আমরা যেগুলো আগে পড়ছিলাম সুশাসনের বৈশিষ্ট্য, এগুলো মোটামুটি না থাকাটাই হচ্ছে সুশাসনের সমস্যা। ঠিক আছে, আমলাতন্ত্রের অদক্ষতা,
আমলাতন্ত্রের অদক্ষতা, এটা হচ্ছে 4। 5 নম্বরে হচ্ছে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা। তারপর এটা হচ্ছে 5। 6 হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা না থাকা। বিচার বিভাগকে যদি গভর্নমেন্ট কোনোভাবে প্রভাবিত করে, বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, এইটা হচ্ছে স্বাধীনতা না থাকা হচ্ছে এই সুশাসনের একটা সমস্যা। ঠিক আছে। 7 নম্বরে যেটা দেখবো, আইনের শাসনের অভাব, শাসনের অভাব। 8 নম্বরে হচ্ছে স্বজন প্রীতি। 9 নম্বরে যেটা দেখবো, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব। নির্বাচন কমিশনের অভাব। আর 10 নম্বর, এখানে আমরা সর্বশেষ যেটা দেখবো, অংশগ্রহণের অভাব। ঠিক আছে, জন অংশগ্রহণের অভাব। তাহলে যে 10টা বললাম ভাইয়া, যেই 10টা বললাম, এই 10টা হচ্ছে সমস্যা। আমরা বই পুস্তক ঘেটে এই 10টা কথা বের করছি। এখন তুমি একটু মাথায় রাখবা সুশাসন কি, মাথায় রাখবা সুশাসন কি, সুশাসনের বৈশিষ্ট্যগুলি কি কি। হ্যালো তোফায়েল, বন্ধু একটা ক্লাসে ছিলাম তো এই জন্য কেটে দিচ্ছি বারবার। বল, তাহলে একটু 1 ঘন্টা পরে ফোন দিলে কথা বলতে পারবো, জরুরি কিছু হইলে বল এখন। ওকে, তাহলে বৈশিষ্ট্য হচ্ছে 10টা। এখন যেই আমরা আগে 15টা বৈশিষ্ট্য করছি ভাইয়া, এইগুলা না থাকা, এইগুলাই বৈশিষ্ট্য, আর এগুলো না থাকাটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, এটা সিমিলার। তাহলে এখানে সহজ হিসাব, সুশাসন থেকে ভাইয়া প্রশ্ন হইলে তুমি প্রথম দিকে কয়েকটা বিষয় মাথায় রাখবা, যে সুশাসন সংজ্ঞাটা কে দেয়, প্রথম ধারণাটা কে দেয়, কবে আসে, 4টা আছে বৈশিষ্ট্য, প্রধান স্তম্ভ, আর বেশ কিছু 15টা বৈশিষ্ট্য আমরা পড়লাম, আর এগুলা না থাকাটা হচ্ছে সুশাসনের সমস্যা। আশা করি এইগুলা থেকেই প্রশ্ন হয়, তা এগুলা থেকেই প্রশ্ন হবে। এই সুশাসন অধ্যায় থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো ইয়া থাকে, তাহলে আমাকে বলতে পারো। আচ্ছা, এখন একজন প্রশ্ন করছো যে কোন দেশে সুশাসন না, আমরা শুধু আমাদেরটাই জানি, এই জন্য দুর্নীতি আমাদের দেশে হয়, কিন্তু আমি বিশ্বের সকল দেশ ঘুরে দেখেছি, সবখানে দুর্নীতি আছে। এই শোনো, জুবায়ের স্যারের ছাত্র, তুমি যে কথাটা বলছো, ঠিক আছে, তুমি যে কথাটা বলছো, আন্দাজে বলছো যে ঘুরা দেখছি হ্যান ত্যান হাবি যাবি, ভাইয়া আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে 18টা দেশ আমার ঘোরার সুযোগ হয়েছে। ঠিক আছে, আমি শুধু তোমাদেরকে এই দেশগুলির মধ্যে একটা দেশের গল্প বলি। আমাদের থেকে উত্তরে উঠে পঞ্চগড় দিয়ে বেরোয় ভাইয়া 2 ঘন্টা একটু ম্যাক্সিতে করে গেলে একটা দেশ পাবো, ভুটান। কথা বুঝছো, একটা দেশ পাবো ভুটান। অর্থাৎ আমাদের বর্ডার থেকে 2 ঘন্টার দূরত্ব। আমরা একটু ভৌগোলিকভাবে একটা অশিক্ষিত অনুন্নত দেশের মানুষ, আমাদের সমস্যাগুলি বেশি, জনসংখ্যা বেশি, কিন্তু তোমরা মনে করতেছো যারা আসলে দেখো নাই, তোমাদের ধারণা সব দেশই মনে হয় এরকম। বিষয়টা তা না। একটা মেট্রো রেল হওয়াতে আমরা ওরে আল্লাহ আমাদের মেট্রো রেল হয়ে গেছে, এই সেই অস্থির অবস্থা। মেট্রো রেল হচ্ছে মানে যদি মানে আমরা তো আসলে গলাবাজি বেশি করি। মেট্রো রেল বিষয়টা হচ্ছে বিভিন্ন, যেমন জাপান, আমি ঘুরে আসছি কিছুদিন আগে, জাপানের টোটাল দেশ মেট্রো রেলে ছেয়ে আছে, শুধু সিটি না। সিটিতে তো এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের কোথাও হাঁটার কোনো দরকার পড়ে না, সব জায়গা থেকে সব জায়গায় মেট্রো রেলে যাওয়া যাবে। ইভেন পুরা দেশটাই রেলে ছাপায় রাখছে। পাশের ইন্ডিয়ার কথাও যদি বলো, এই কলকাতাতে ঘুরে আসতাম কিছুদিন আগে,
কলকাতা জেলা আছে হচ্ছে 18টা, 18টা জেলায় প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর ট্রেন ছাড়ে। মানে যে কেউ রেল স্টেশনে যায় কিন্তু ট্রেনে উঠে কলকাতায় চলে আসতে পারে বা এক জেলা থেকে আরেক জায়গায় যাইতে পারে, ট্রান্সপোর্টেশনটা খুব ইজি। ঠিক আছে, আর আমাদের এখানে সবকিছু একটু জটিল হয়ে আছে, এবং এইটার পেছনে ভাই আওয়ামী লীগ বিএনপি বলে কথা না, বিষয়টা হচ্ছে আমাদের যে রাজনৈতিক একটা অস্থিরতা বা যে রাজনৈতিক যে শিষ্টাচার বা যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, এইটা আমাদেরকে অনেক পিছায় দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পড়ানোর কথা, গবেষণা করার কথা, তারা কি সেটা করে? তারা টিকে থাকতে তার রাজনীতি করতে হয়। পাবলিক হসপিটালের যে ইয়াগুলি আছে, সার্জন আছে বা যে ডক্টররা আছে, তাদের কি করার কথা? সেবা দেওয়ার কথা, কিন্তু তারই টিকে থাকার জন্য তার রাজনীতি করতে হয়। সব জায়গায় কেন রাজনীতি লাগবে রে ভাই? তাই না? এই যে বললাম আমার পাশের দেশ একটা ভুটান, ওই দেশটাতে প্রধানমন্ত্রী আছে, ওই দেশের মানুষ জানে না ওই প্রধানমন্ত্রীর নাম কি, কারণ ওদের রাজারা সব মেনটেন করে। ঠিক আছে, কোন রাস্তায় ব্যানার, স্লোগান, পোস্টার, অমুক ভাইসালাম তমুক ভাইসালাম, এসব ফালতু কালচার ওইখানে দেখবা না। বা ইউনিভার্সিটিতে পড়তে গেলে কোনো না কোনো ছাত্র দলের, ছাত্র লীগের হয়ে থাকতে হবে, এসব ফালতু কালচার ওইখানে পাবা না। ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখা যাচ্ছে ভুটান। এই যে থাইল্যান্ডে গিয়েছিলাম, থাইল্যান্ডে ইয়েতে যাওয়ার সময় মানে ট্যাক্সিতে করে যাওয়ার সময় ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম তোমাদের দেশের প্রেসিডেন্টের নাম কি, বলে জানি না। একদম ডিলে করতো, আমার কাছে ভিডিও আছে, মানে জানি না, মানে প্রেসিডেন্টের নাম জানে না, মানে কি জানি আছে এসে। পরে সে বলতেছে ওই যে ভূমিবল একজন ছিল, ভূমিবল মারা গেছে 2016 সালে। ঠিক আছে, সে ভূমিবল মারা গেছে 2016 সালে, তো সেটার কথা বলতেছে, ভূমিবল। আচ্ছা যাই হোক, তাহলে এইগুলা আতিক হোসেন এগুলা কি লেখছ মুরাদ টাকলার ভাষায়? ওই ভাই হয়তো আছি রুম বসা বাচ্চা সো কাতা কায়া, মানুষের অবস্থা এখনো বোঝা যায় না, তাই এমন মন্তব্য। তো এই সব হিসাব করলে আমাদের অবস্থা ওভারঅল হচ্ছে খুব একটা ভালো না। আচ্ছা এবার আসো আমাদের তৃতীয় অধ্যায়। ঠিক আছে, তৃতীয় অধ্যায়টা হচ্ছে আইন। ঠিক আছে, আইন, সাম্য, স্বাধীনতা। ঠিক আছে, আইন পড়তে গেলে ভাইয়া সবচেয়ে বেশি প্রশ্ন, আমি তোমাদেরকে একটা কথা বারবার বলতেছি যে সবটা আমার পক্ষে এখানে বলা সম্ভব না, যেগুলো থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয় সেটাই আমার পক্ষে বলা সম্ভব। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো, আইন পড়তে গেলে 1 নাম্বার প্রশ্নই হচ্ছে আইনের উৎস। ঠিক আছে, আইনের উৎস, এইটাই প্রশ্ন দিয়ে দেয় নিচের কোনটি আইনের উৎস হয়, নিচের কোনটি আইনের উৎস নয়। আমরা যদি অস্টিন সাহেবের কথা বলি, জন অস্টিন সাহেব, তিনি বলছেন আইনের উৎস কয়টা? একটা। ঠিক আছে, অস্টিন সাহেব বলছে আইনের উৎস কয়টা। এবার দেখো তো, আইনের উৎস হচ্ছে একটা। হল্যান্ড যে, ঠিক আছে, আইনের উৎস একটা। আর হল্যান্ড কয়টা উদ্দেশ্যের কথা বলছে? আচ্ছা, অস্টিন যেটা বলছে এটা হচ্ছে একটাই, অর্থাৎ রাষ্ট্র যেটা বলে দিবে এটাই আইন। ঠিক আছে, সার্বভৌমের যে আদেশ, রাষ্ট্রের যেটা অর্ডার, এটাই আইন। এক কথায় শেষ করে দিয়েছে আইনের উৎস। ঠিক আছে, আর হল্যান্ড সাহেব আইনের উৎস কয়টা বলছে ভাই? হল্যান্ড সাহেব অলরেডি অনেক করতেছে, ভুটানের ছাত্রলীগ শাখা, এলিয়ান শাখা প্রতিষ্ঠার দাবি জানাই। বা আমি যেগুলো বলছি এগুলো আসলে আওয়ামী লীগ বিএনপির কথা না, এগুলো আমরা একটা রাজনৈতিক এর মধ্যে আটকা পড়ে আছি। রাজনৈতিক সংস্কৃতিতে, যে সংস্কৃতিটা ভালো না, যে জিনিসটা আমাদেরকে ভালো কিছু শেখায় নাই। অধ্যায় শেষে এমসিকিউ করাবেন না? না, আজকে এমসিকিউ করাবো না, কালকে ক্লাস থেকে এমসিকিউ করাবো। আগে ক্লাসে বলছিলেন, হ্যাঁ, রাহুল কর্মকার। আজকের ক্লাসে না, ইনশাল্লাহ আগামীকাল থেকে হচ্ছে, মানে নেক্সট ক্লাস যে, আগামী ক্লাস থেকে হচ্ছে এমসিকিউ গুলি সলভ করাবো। তাহলে খেয়াল করে দেখো, আইনের উৎস, হল্যান্ড সাহেব বলছে হচ্ছে আইনের উৎস 6টি। হল্যান্ড সাহেব কথা বলছে আইনের উৎস হচ্ছে 6টা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন হল্যান্ডের মধ্যে কোনটি আইনের উৎস হয়, কোনটি আইনের উৎস হয় নয়, এটা দেখবো আমরা। মোট ঘাটাঘাটি করে মোট 9টি উৎস আগে দেখি। ঠিক আছে, আমরা আইনের মোট 9টা উৎস আগে দেখি, তার মধ্যে পরে হল্যান্ডের 6টাকে আলাদা করব। ঠিক আছে, আচ্ছা 1 নম্বরে খেয়াল করো আইনের উৎস, 1 নম্বরে ধর্ম।
ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে প্রথা, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার ন্যায় বোধ, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে ন্যায়বোধ। 4 নাম্বার হচ্ছে জনমত। 5 নাম্বার হচ্ছে আদালতের সিদ্ধান্ত, আদালতের সিদ্ধান্ত। 6 নাম্বারে হচ্ছে আইন পরিষদ, আইন সভা বা আইন পরিষদ। 7 নাম্বার হচ্ছে সংবিধান, সংবিধান। 8 নাম্বার হচ্ছে প্রশাসনিক ঘোষণা, প্রশাসনিক ঘোষণা। আর 9 নাম্বার যেটা দেখবো এটা হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা, বিজ্ঞানসম্মত আলোচনা, ঠিক আছে। বিজ্ঞানসম্মত আলোচনা। তাহলে আমরা আইনের উৎস কয়টা পাচ্ছি ভাই? আইনের মোট উৎস হচ্ছে 9টা, মানে মানে 9টা না, কিন্তু মানে আমরা ওভারঅল 9টা পাইলাম। হল্যান্ড সাহেব বলছিল কয়টা? 6টা ওভারঅল পেলাম। ধর্মীয় যে রীতিনীতি কালচার যেটা আছে সেখান থেকে অনেক কিছু রুলস হিসেবে আইন হিসেবে থাকে। প্রচলিত যে প্রথা টথা আছে এখান থেকে আইন হয়। ন্যায় বোধ নিজেদের ন্যায় বোধ থেকে হয়। জনমত থেকে, জনগণের মতামতের প্রেক্ষিতে আইন হয়ে থাকে। আদালতের সিদ্ধান্ত। আইন সভা অর্থাৎ প্রত্যেকটা দেশে যে আইনসভা থাকে। রাষ্ট্রের দেওয়ার যে সংবিধান, প্রশাসনিক ঘটনা, বিজ্ঞানসম্মত আলোচনা, এগুলা সব হচ্ছে আইনের উৎস, ঠিক আছে। এগুলা সব হচ্ছে আইনের উৎস। এবার আসো দেখো তো এখানে বিচারকের রায় আসছে কিনা। এই 9টা যে বললাম তার মধ্যে বিচারকের রায় আসে নাই। তাহলে আমরা এখানে একটু স্টার দিয়ে আরো কয়েকটা দেখি। বিচারকের রায়, ঠিক আছে। বিচারকের রায়, আদালতের সিদ্ধান্তটা আলটিমেটলি বিচারকের রায়। এখন দেখো যখন আমরা হল্যান্ডের 6টা দেখব, ঠিক আছে। হল্যান্ডের 6টার মধ্যে কি কি আছে? এই যে ধর্ম, এটা হল্যান্ডের 6টার মধ্যে আছে। প্রথা, ঠিক আছে, হল্যান্ড যে 6টা বলছে এর মধ্যে প্রথা আছে, ঠিক আছে। ন্যায় বিচার আছে, এখানে হচ্ছে ন্যায়বোধ বা ন্যায় বিচার। তারপরে আদালতের সিদ্ধান্তটাই হচ্ছে ওই বিচারকের রায়, ঠিক আছে, এটা আছে। বিজ্ঞানসম্মত আলোচনা, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, ঠিক আছে। বিজ্ঞানসম্মত আলোচনা। আর একটা হচ্ছে আইনসভা, আইনসভা। তো এইগুলা হল্যান্ডের কথা যদি বলতে যায়, হল্যান্ড যে 6টার কথা বলছে এই 6টা কি? ধর্মের কথা বলা আছে, প্রথার কথা বলা আছে, ন্যায়বোধ, ঠিক আছে, বা ন্যায় বিচারের কথা বলা আছে। আদালতের সিদ্ধান্তটাই বলা আছে হচ্ছে বিচারকের রায়, বিচারকের রায়। আইনসভার কথা বলা আছে আর বিজ্ঞানসম্মত আলোচনার কথা বলা আছে, বিজ্ঞানসম্মত আলোচনা, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো হচ্ছে আইনের উৎস। এবার যদি আমরা আইনের শ্রেণী বিভাগ দেখি, আইনের শ্রেণী বিভাগ, তাহলে আইনের শ্রেণী বিভাগ কয়টি? আইনের শ্রেণী বিভাগ হচ্ছে 3টা। নূর নবী ইসলাম ভাইয়া, মৌলিক জিকের পাশাপাশি আগে যে মেইন জিকেটা পড়তাম সেটা কি কি টপিক রিভাইসে রাখা উচিত? শোনো, তুমি মেইন যে বইটা পড়ছিলা, যে বইটা পড়ছিলা ওইটা একটু রিভিশন দিয়ে যাবা, কেননা 75% প্রশ্ন মৌলিক জিকের, ঠিক আছে। আর 25%, যেমন দেখো ইতিহাস কিন্তু আমি এখানে সব পড়াইতে পারবো না। ইতিহাস এত হিউজ একটা বিষয়, অনেক ক্লাস লেগে যাবে, অনেক ইয়ার লেগে যাবে। তো 75% হচ্ছে তোমার এই রকম এই যে মৌলিক বিষয়গুলো থেকে চলে আসবে। আর তুমি যে ট্র্যাডিশনাল জিকেটা পড়ে আসছো বিগত বছরের প্রশ্নগুলি যদি দেখো তাহলে 25% দেখবা হচ্ছে ওইখান থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে ওইটাও তোমাকে মাথায় রেখে যাইতে হবে। আর ভাইয়া রিসেন্ট না পড়লেও হবে, গত বছর সাম্প্রতিক থেকে একটা প্রশ্ন হয়েছিল, ঠিক আছে। গত বছর সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়েছিল একটা।
একটা লিখছো বা বর্ষা লিখছো ভাই, ইন্টারন্যাশনাল পার্ট পড়তে হবে কি ভাই, তুমি যখন সিভিক্স পড়বা, ঠিক আছে, তো সিভিক্স পড়তে গেলে কি বিভিন্ন সংস্থা, জাতিসংঘ, রাষ্ট্র এগুলো চলে আসবে না? বা আমরা যে ইকোনমিক্স পড়ছি, আমরা বাইরের দেশের অর্থনীতিবিদের পল স্যামুয়েলসনকে নিয়ে পড়া হয়ে গেছে, আমাদের অ্যাডাম স্মিথকে নিয়ে পড়া হয়ে গেছে, ওয়েলথ অফ নেশনস কে লিখেন অ্যাডাম স্মিথ। যখন এরকম প্রশ্ন হবে তো এটা কি আন্তর্জাতিক হয়ে যাচ্ছে না? তো তোমাদের ওই যে এই জন্য দেখবা যে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা, সার্কুলার কি বলছে, ইন্টারমিডিয়েটের যে সিলেবাস আছে ওই সিলেবাস অনুযায়ী। তাহলে ইন্টারমিডিয়েটের সিলেবাসের মধ্যে পড়তে গেলে ইতিহাসও যেমন পাচ্ছ, এটা তোমার ইতিহাস পড়তে গেলে তোমার ফরাসি বিপ্লব যেমন চলে আসবে, এটা কি আন্তর্জাতিকের বিষয় না? কংগ্রেস টংগ্রেস চলে আসবে, আন্তর্জাতিকের বিষয় না? আবার আমাদের ইতিহাসও চলে আসবে, অর্থনীতি পড়তে গেলে অনেক আন্তর্জাতিক বিষয় আসছে, অর্থাৎ আমাদের ইন্টারমিডিয়েটে যা ছিল তাই আন্তর্জাতিক এবং ইয়া মিলা। আচ্ছা, আইনের শ্রেণী বিভাগ কয়টা বললাম ভাইয়া? আইনের শ্রেণী বিভাগ হচ্ছে তিনটা। এক নাম্বারটা হচ্ছে শাসনতান্ত্রিক আইন, শাসনতান্ত্রিক, ঠিক আছে। এক নাম্বার হচ্ছে শাসনতান্ত্রিক আইন, এটা হচ্ছে আইনের শ্রেণী বিভাগে। দুই নাম্বারে যেটা পাবো এটা হচ্ছে প্রশাসনিক আইন, প্রশাসনিক আইন, ঠিক আছে। এক নাম্বারটা হচ্ছে শাসনতান্ত্রিক আইন, দুই নাম্বারটা হচ্ছে প্রশাসনিক আইন, আর তিন নাম্বারে হচ্ছে ফৌজদারি আইন, ফৌজদারি আইন, ঠিক আছে। একটু তোমাদেরকে বুঝতে হবে তাহলে এগুলা কি কি, শাসনতান্ত্রিক আইন কি, প্রশাসনিক আইন কি, বা ফৌজদারি আইন কি। হ্যাঁ, ওই যে আমাদের দেশের সংবিধান আছে না, সংবিধান, তো সংবিধান তো একটা রাষ্ট্রের কথা বলছে, তাই না? রাষ্ট্র থাকবে এরকম, রাষ্ট্রের নাম হবে, রাষ্ট্রের আইন হবে, এই সরকার প্রধান এইভাবে গঠিত হবে, রাষ্ট্রপ্রধান এইভাবে গঠিত হবে, বয়স 35 হলে সে রাষ্ট্রপতি হইতে পারবে, এইসব কথাবার্তা বলছে না। এই যে সংবিধানের যত কথা, এগুলো হচ্ছে শাসনতান্ত্রিক আইন। এটা কার জন্য? এটা রাষ্ট্রের জন্য, ঠিক আছে। এই কথাগুলি রাষ্ট্রের জন্য সাংবিধানিক আইন, ঠিক আছে। প্রশাসনিক আইনটা হচ্ছে ওই রাষ্ট্রের প্রশাসন পরিচালনায় যে বিষয়গুলি আছে, এটা সংবিধানে আছে। আর ফৌজদারি আইনটা হচ্ছে তুমি মারামারি করছো, তোমার বাবা মারামারি করছে তোমার পাশের বাড়ির ইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, এখানে একটা মামলা হবে, এলো ফৌজদারি মামলা, ঠিক আছে। আর রেপ কেসের ঘটনা ঘটলো, একটা হত্যা মামলা বা ইয়ার ঘটনা ঘটলো, ঠিক আছে, মানে মার্ডার কেসের ঘটনা ঘটলো, ওইখানে যে আইনগুলি হবে ওইগুলো হবে হচ্ছে ফৌজদারি আইন, ওইটা হচ্ছে ফৌজদারি আইন, ফৌজদারি মামলা, ফৌজদারি আইন। তাহলে আইনের শ্রেণী বিভাগ কয়টা পাইলেন? আইনের শ্রেণী বিভাগ পাইটা হচ্ছে তিনটা। একটা শাসনতান্ত্রিক আইন, আমাদের সংবিধানে যে বিষয়গুলো বলা আছে এটা রাষ্ট্রের জন্য। প্রশাসনিক আইন, প্রশাসন চলতে গেলে যে আইনের কথা বলা আছে ওটা প্রশাসনিক আইন। আর ফৌজদারি আইন, এই আমাদের প্রচলিত ঝামেলা নিয়ে, ঠিক আছে, যে আইনগুলি আছে, এই জমি নিয়ে মারামারি, এই রেপ কেস বলো, হত্যাকাণ্ড বলো, বা হচ্ছে এই মানে আমাদের নিত্য নৈমিত্তিক যে ঝামেলাগুলো থাকে এগুলো নিয়ে হচ্ছে যে আইন, এটা হচ্ছে ফৌজদারি আইন, ঠিক আছে, ফৌজদারি আইন। আচ্ছা, এখন এই চ্যাপ্টারের মধ্যে এই এই হচ্ছে তৃতীয় চ্যাপ্টারে নৈতিকতা একটা বিষয় আছে, আরেকটা বিষয় আছে হচ্ছে স্বাধীনতা। তাহলে আইন থেকে ভাইয়া মূলত প্রশ্ন হয় আইনের উৎসগুলি, ঠিক আছে, আইনের উৎসগুলি, আর আমি আইনের শ্রেণী বিভাগ, এই তিনটা বিষয় দেখাইলাম। প্রশ্ন হইলে বেশিরভাগ প্রশ্নটা হবে আইনের উৎস নিয়ে, শ্রেণী বিভাগটা দেখাইলাম। এখন এরপরে আমরা এই চ্যাপ্টারের মধ্যে একটা পার্ট পাবো হচ্ছে নৈতিকতা, এবং আরেকটা পার্ট পাবো হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে। নৈতিকতা, আরেকটা পার্ট পাবো স্বাধীনতা। এখন এই স্বাধীনতার কথা বলতে গেলে না একটু ভেজাল আছে। এই অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ে স্বাধীনতা বিষয়টাকে গোলমেলে পাকায় ফেলা হয়েছে, ঠিক আছে। কোনটা সামাজিক স্বাধীনতা, কোনটা রাজনৈতিক স্বাধীনতা, কোনটা অর্থনৈতিক স্বাধীনতা, একদম গোলমেলে পাকায় ফেলছে, ঠিক আছে। আমি এখানে তোমাদেরকে সংক্ষেপে কয়েকটা বিষয় একটু বলবো, এতটুকু মাথায় রাখবা। পঞ্চম, এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় অনুযায়ী। আমি এখন যে কথাগুলি বলবো এই কথাগুলি বলবো তৃতীয় অধ্যায় অনুযায়ী। আর পঞ্চম অধ্যায়ের এইটার সাথে মিলায় পঞ্চম অধ্যায়টা রিডিং পড়বা, দেখবো অনেক কিছু এটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। আমার কথাটা কি বুঝাইতে পারছি? আমি তাহলে আগে তোমাদেরকে কয়েক ধরনের স্বাধীনতার কথা একটু বলি, ঠিক আছে। যেমন ব্যক্তিগত স্বাধীনতা, ঠিক আছে, ব্যক্তিগত স্বাধীনতা, এইটার কথা যদি আসে তাহলে কয়েকটা বিষয় মাথায় রাখবা, ঠিক আছে,
কয়েকটা বিষয় মাথায় রাখবা। 1 নম্বরে মাথায় রাখবা হচ্ছে চলাফেরা। 2 নম্বরে মাথায় রাখবা হচ্ছে ধর্ম। 3 নম্বরে মাথায় রাখবা সম্পত্তি। কথা কি বুঝাইতে পারছি? যখন ব্যক্তিগত স্বাধীনতার কথা বলা হবে 3টা বিষয় মাথায় রাখবা: চলাফেরা, ধর্ম, সম্পত্তি। চলাফেরার অধিকার, এটা ব্যক্তিগত স্বাধীনতা, অবাধে চলাফেরা করবা তুমি। আজকে আমি কাঁটাবনে থাকবো নাকি শাহবাগে থাকবো, রাজশাহীতে থাকবো না দিনাজপুরে থাকবো, ভাই এটা আমার হিসাব। ঠিক আছে, এখানে গভর্নমেন্ট আমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। আমার চলাফেরা, আমার থাকা, আমি যেভাবে মনে করি সেভাবে থাকবো। ধর্মের যে স্বাধীনতা, আমি কোন ধর্মের অনুসারী হব, কোন উপাসনা করব, কোনটা করব না, এটা আমার স্বাধীনতা। আর সম্পত্তির আমি আমি মনে করলাম সব দান করে দিব, আমার ইচ্ছা। আমি মনে করলাম আরো কিনবো, আমার ইচ্ছা। যা আছে সেটা আমার মতো থাকবে। তাহলে ব্যক্তিগত স্বাধীনতা পেলাম, চলাফেরার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, আর একটা হচ্ছে সম্পত্তির স্বাধীনতা। ঠিক আছে, আচ্ছা এইটা হচ্ছে 1 নাম্বার রাখি। ঠিক আছে, 2 নাম্বার রাজনৈতিক স্বাধীনতা। ঠিক আছে, এটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা। এই রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে 4টা বিষয় মাথায় রাখবা। রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে 4টা বিষয় মাথায় রাখবা। 1 নাম্বার হচ্ছে ভোট দান। ঠিক আছে, 2 নাম্বারে হচ্ছে নির্বাচন। 3 নাম্বারে মাথায় রাখবা হচ্ছে মতামত প্রকাশ। আর 4 নাম্বারে মাথায় রাখবা হচ্ছে সরকারি চাকুরি। ঠিক আছে, সরকারি চাকরি অর্থাৎ রাজনৈতিক স্বাধীনতা। তার মানে ব্যক্তিগত স্বাধীনতা মাথায় রাখবা, চলাফেরা, ধর্ম, সম্পত্তি। কি ব্যাপার? চলাফেরা, ধর্ম, সম্পত্তি। আচ্ছা, লিখছো যে আমার বাসায় আমার কোনো স্বাধীনতা নাই। ছাত্র লিখছো আমার বাসায় আসো, পূর্ণ স্বাধীনতা পাবা। ঠিক আছে, কি যে আচ্ছা, সবাই যে সিরিয়াস থাকবে তা না, কেউ কেউ আসবে দুষ্টামি করতে, ওরা করতে থাকুক। কেউ যদি দুষ্টামি আর উল্টাপাল্টা কমেন্ট করে সময় নষ্ট করে, এটা সিরিয়াস যারা তাদের জন্য ভালো। কারণ ওরা যত মুভি দেখছো না, ওই যে 3 ইডিয়টস, তো ওই যে খালি উল্টাপাল্টা পরীক্ষার আগে যে উল্টাপাল্টা ম্যাগাজিন সাপ্লাই দিত, নাম কি ছিল, মানে এটা তো ভালো। একদল খালি উল্টাপাল্টা কমেন্ট করবে, টেক্সট করবে, ঘুম ধরবে, এটা ভালো। যারা সিরিয়াস তাদের জন্য ভালো। ঠিক আছে, আচ্ছা তাহলে যেটা বলতেছিলাম, ব্যক্তিগত স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, সম্পত্তির স্বাধীনতা, 3টা শব্দ মনে রাখবা। রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে হচ্ছে ভোটদান। ঠিক আছে, ভোটদান, নির্বাচন করার, অংশগ্রহণ করার স্বাধীনতা, যে কোনো রাজনৈতিক মতামত প্রকাশ করার স্বাধীনতা তোমার থাকবে, সরকারের সমালোচনা করার স্বাধীনতা তোমার থাকবে। তুমি আমি এই দল না, এই দল করব, বা এই দলের এটা ঠিক হয়েছে, ওইটা ঠিক হয় নাই, এই মতামত দেওয়ার অধিকার তোমার আছে। সরকারি চাকরি লাভের অধিকার তোমার আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 3 নাম্বারে অর্থনৈতিক স্বাধীনতা। ঠিক আছে, অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখবা। 1 নম্বরে হচ্ছে কর্ম, 2 নম্বরে হচ্ছে ভাতা, 3 নম্বরে মাথায় রাখবা মজুরি,
ঠিক আছে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে অক্ষম অবস্থায় প্রতিপালন। প্রতিপালন কথা কি বুঝতে পারছো? অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে তোমার অর্থনৈতিক স্বাধীনতা হচ্ছে কর্মের স্বাধীনতা, অর্থাৎ যোগ্যতা, যে কেউ তার যোগ্যতা এবং তার অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যে কোনো কর্ম করবে, এই স্বাধীনতা রাষ্ট্র তাকে দিবে। এখন আমি যদি মনে করি যে আমি এখানে যে তোমাদেরকে আমি পড়াচ্ছি, এখানে রাষ্ট্র আমার হস্তক্ষেপ করতে পারবে না। আমি যদি মনে করি না এখানে আমি পড়াবো না, আমি পুরোপুরি বইয়ের বিজনেস করবো, রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে না। আমার মনে হলো না বইটি বিক্রি করে দিয়ে আমি এখন প্রেস দিব, রাষ্ট্র আমাকে হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ আমি আমার যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী যে কোনো কাজ করতে পারবো, এটা স্বাধীনতাটা, অর্থনৈতিক স্বাধীনতা আমাকে দিবে গভর্নমেন্ট। ঠিক আছে। তারপর হচ্ছে বেকার এবং বৃদ্ধ ভাতা। তুমি জানো কিনা অস্ট্রেলিয়া বা উন্নত বেশ কিছু দেশে বেকাররাই যে পরিমাণ ভাতা পায়, এইটাই মনে করে আমাদের দেশে ফার্স্ট ক্লাস কর্মচারী ইয়ের মতো, বেতনের মতো 1 লাখ 1.5 লাখ টাকা শুধু বেকার ভাতা পায়। তো অর্থনৈতিক স্বাধীনতা গভর্নমেন্টের এটা নিশ্চিত করার কথা, বৃদ্ধ বয়সে বা বেকার অবস্থায় ভাতা পাওয়া। ঠিক আছে। তারপর হচ্ছে মজুরির ক্ষেত্রে বা যার যার যোগ্যতা এবং কর্ম অনুযায়ী উপযুক্ত মজুরি পাওয়া, আর কেউ যদি অক্ষম থাকে তাহলে তার প্রতিপালন। ঠিক আছে। এগুলো হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা। আর আরেকটা দেখি 5 নম্বরে সামাজিক স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা। ঠিক আছে। সামাজিক স্বাধীনতা আমরা একটু দেখি, এখানে দুইটা বিষয় মনে রাখবা। এখানে আবার আমরা চলাফেরা পাবো, চলাফেরা। আর 2 নম্বর হচ্ছে জীবন যাত্রা। ঠিক আছে। সামাজিক স্বাধীনতার মধ্যে দুইটা বিষয় দেখবে, একটা হচ্ছে চলাফেরার স্বাধীনতা আর একটা হচ্ছে জীবনযাত্রার স্বাধীনতা। চলাফেরার স্বাধীনতা, একটা জীবনযাত্রার স্বাধীনতা। তাহলে এমডি রায়হান ইসলাম, আমাদের কম্পিটিশন কম হবে, যুবাস জিকে পড়তে হবে। একটু আগে ওই কথাটা বলছে, এখনো হুটহাট করে ক্লাসে আসো, হুটহাট করে প্রশ্ন করা শুরু করো, যুবাস জিকে পড়তে হবে। এটা দেখতে আগে বললাম যে 25% প্রশ্ন কিন্তু ট্র্যাডিশনাল জিকে থেকে হবে। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করো, আমি তোমাদেরকে স্বাধীনতার ক্ষেত্রে আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিলাম, এইগুলা মাথায় রেখে পঞ্চম অধ্যায়টা পড়বা, দেখবে পঞ্চম অধ্যায়ে সামাজিক স্বাধীনতা আরো অনেক যোগ হচ্ছে, রাজনৈতিক স্বাধীনতার মধ্যে আরো অনেক যোগ হচ্ছে, বাট এইগুলা তুমি কিওয়ার্ডস হিসেবে মাথায় রাখবা। আবার আমি একটু বলতেছি, ব্যক্তিগত স্বাধীনতা, চলাফেরা, ধর্ম, সম্পত্তি। রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে ভোট দান, নির্বাচন, মতামত প্রকাশ, সরকারি চাকরি। অর্থনৈতিক স্বাধীনতা কর্ম, ভাতা, মজুরি, আর হচ্ছে অক্ষম অবস্থায় প্রতিপালন। আর এরপরে আমরা দেখলাম সামাজিক স্বাধীনতার ক্ষেত্রে চলাফেরা, আর একটা হচ্ছে জীবন যাত্রা। চলাফেরা এটা সামাজিক স্বাধীনতা, জীবনযাত্রাটা হচ্ছে কে কিভাবে জীবনযাত্রা চালাবে, এটা হচ্ছে তার নিজের স্বাধীনতা। ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা জিনিস বলো তো, আজকে রাতে যে এক্সাম আছে, আজ রাত 10টায় এক্সাম, প্রস্তুতি কেমন? তোমরা আমাকে, হ্যাঁ, এই যে এমডি সৌরভ একটা চমৎকার কথা লিখছো, পরিণতি প্রথম পত্রে সব অধ্যায় একটু এলোমেলো, এই যে 2 নম্বর অধ্যায় এরকম পড়তেছি না, 5 নম্বর অধ্যায় দেখবে একই বিষয় এলোমেলো করে দেওয়া। তখন ব্যক্তিগত স্বাধীনতার চলে গেছে হচ্ছে সামাজিক স্বাধীনতায়, সামাজিকটা চলে আসছে রাজনীতিকে, মানে এইগুলা সব বইতেই করা আমাদের। ঠিক আছে। এই জন্যই আমি তোমাদেরকে এই কিওয়ার্ডস গুলি লিখে সহজ করে দিলাম। সাদিয়াতে এক্সামের ডেট কবে দিলা? হ্যাঁ রে, হ্যাঁ, এই জন্য আমি ক্লাসটা একটু পরে শেষ করে দিচ্ছি, 4টা অলরেডি বেজে গেছে, আর 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিচ্ছি যেন তোমরা ইকোনমিক্স পড়ার সুযোগ পাও। আচ্ছা, শিউলি আক্তার লিখছে আলহামদুলিল্লাহ ভালো, এমডি রায়হান আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো। রায়হান, আশা করি তুমি ভালো কিছু করবা, কারণ গত পরীক্ষাতে তোমার তো 4th হয়েছিল। অ্যাঞ্জেলা একটা অধ্যায় এখনো পড়ি নাই, বাদ বাকি গুলা হয়েছে, ওকে ফাইন। আরোহী ইসলাম, এক্সামের সময় মতো দেয়া লাগবে। হ্যাঁ আরোহী, এক্সাম যদি তুমি টাইম মতো না দাও তাহলে তোমার রেজাল্ট কাউন্ট হবে না। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম। আমি একটা ক্লাসে আছি, তো একটা অনলাইন ক্লাসে আছি, আমি একটু পরে কথা বলতে পারবো।
এমডি নাজমুল হাসান আমার কমেন্ট পড়ে না। তাহলে ভাইয়া আমি দেখতেছি এখানে কিছু স্টুডেন্ট আছে যারা খুব সিরিয়াস, খুব রেগুলার। তোমাদেরকে শুধু একটা কথাই বলবো যে তোমরা ভাইয়া যারা একটু রেগুলার আছো, একটু সিরিয়াস আছো, এক্সাম গুলি মিস দিও না। এই যে এতক্ষণ আমি যা দেখাইলাম না, তোমার মন চাইলে পড়লা, মন চাইলে পড়লা না, ঘুমাইলা বা শুনতে হবে তাই শুনতেছো, কিন্তু যখনই তুমি এক্সামটা দিতে যাবা এই বিষয়গুলি তোমার মাথায় সেট হবে। তো তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এক্সামটা গুরুত্বের সাথে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সর্বশেষ অধ্যায়টা আমি 5-7 মিনিটে তোমাদেরকে একটু দেখায় দিই, পঞ্চম অধ্যায়টা। এরপর তোমাদের যেহেতু ইকোনমিক্স পড়া আছে, ইকোনমিক্সটা পড়তে যাবা, ঠিক আছে? আচ্ছা, এই 5 নম্বর অধ্যায় হচ্ছে নাগরিকের পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় হচ্ছে নাগরিকের অধিকার এবং কর্তব্য। এখন অধিকারের জায়গায় গেলে দেখবা যে আবারও নাগরিকের অধিকার এবং কর্তব্য পড়তে গেলে দেখবা যে আবারও ওই ঘুরে ফিরে এই সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার যেগুলো আছে এগুলো আমি এখন বলবো না, এগুলো রিডিং পড়ে নিবা। আচ্ছা, এইখানে একটা বিষয় পাবো হচ্ছে আমরা মানবাধিকার, যেটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটা পাবো মানবাধিকার। মানবাধিকার বিষয়টা কিভাবে আসলো আমরা একটু প্রথম কথা মনে রাখবা, মানবাধিকারটা হচ্ছে মানুষের জন্মগত অধিকার। এটা প্রশ্ন হয়, খুব প্রশ্ন হয়, ঠিক আছে? মানবাধিকার কেমন অধিকার? জন্মগত অধিকার বা জন্মগত অধিকার কোনটি, সেটা হচ্ছে মানবাধিকার। এটা খুব প্রশ্ন হয়, জন্মগত অধিকার। তো এখন যেটা হয় এটা হচ্ছে 1948 সাল, তারিখটা কত? 10 ডিসেম্বর। কে বা কারা করলো? ইউনাইটেড নেশনস, ঠিক আছে? 1948 সালে 10 ডিসেম্বর ইউনাইটেড নেশনস তার সাধারণ পরিষদে, ইউনাইটেড নেশনস তার ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে মৌলিক অধিকার সমূহ গৃহীত করে। মৌলিক অধিকার সমূহ গৃহীত, ঠিক আছে? মৌলিক অধিকার সমূহ গৃহীত করে এবং ঘোষণা করে। গৃহীত এবং ঘোষণা। তাই এই 10 ডিসেম্বরকে আমরা মানবাধিকার দিবস হিসেবে পালন করতেছি, ঠিক আছে? তার মানে কি খেয়াল করো, মানবাধিকার এটা একটা জন্মগত অধিকার। 1948 সাল, কত সাল বললাম? 1948 সাল, কত তারিখ? 10 ডিসেম্বর। 1948 সালের 10 ডিসেম্বর ইউনাইটেড নেশনস এর ইউএনজিএ, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে মৌলিক অধিকার সমূহ গৃহীত হয় এবং ঘোষিত হয়, ঠিক আছে? মৌলিক অধিকার গৃহীত ঘোষিত হয়, এই জন্য এইটাকে বলছি আমরা, এই জন্য এই 10 তারিখকে বলছি আমরা মানবাধিকার দিবস, ঠিক আছে? এইবার তোমরা আমার প্রশ্নের উত্তর দাও এর প্রেক্ষিতে। এখন যদি প্রশ্ন হয় মানবাধিকারের উৎস এবং রক্ষককে, এবার আমার প্রশ্ন উত্তর দাও। এতক্ষণ আমরা যা বললাম তার প্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দাও। মানবাধিকারের উৎস এবং রক্ষককে। এতক্ষণ যা বললাম তার প্রেক্ষিতে আমার এই প্রশ্নটার উত্তর দাও। যদি প্রশ্ন হয় মানবাধিকারের উৎস এবং রক্ষককে, আচ্ছা, তৃষা দাস 1948 সালে লিখছো, জয় কুমার রয় লিখছে হচ্ছে মানুষ, তাসপিয়া লিখছে ইউনাইটেড নেশনস, হৃদয় লিখছে হচ্ছে জাতিসংঘ, জীবন নাহার জীবু লিখছে জাতিসংঘ, মন্দিরা মজুমদার লিখছে সংবিধান, অনন্যা দাস লিখছে জাতিসংঘ, নাজমুল হাসান লিখছে জনগণ, জনগণ। আচ্ছা, তাহলে দুইটা ভিন্ন উত্তর পাইলাম। কেউ উত্তর করছে হচ্ছে মানুষ, ঠিক আছে? আবার কেউ উত্তর করতেছে হচ্ছে জনগণ। না, শোনো, এই মানবাধিকারের কথা প্রথম কে বললো? ঘোষণা কে দিল? এটা দিল হচ্ছে জাতিসংঘ। তাহলে মানবাধিকারের উৎস এবং রক্ষক দুইটাই কে? ইউনাইটেড নেশনস, ঠিক আছে? উৎস এবং রক্ষক ইউনাইটেড নেশন। তাহলে এই ইউএনএ
অর্থাৎ ইউনাইটেড নেশনসে মানবাধিকার সম্পর্কিত ধারা, ঠিক আছে, মানবাধিকার সম্পর্কিত ধারা আছে কতটা? ইউনাইটেড নেশনসে মানবাধিকার সম্পর্কিত ধারা আছে হচ্ছে 30টা। ওই যে তারা বললো মানবাধিকার ঘোষণা দিল, মানবাধিকার ধারা আছে হচ্ছে 30টি। এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, একটু আগে তো বলছো মানবাধিকার, এখন যদি তোমাদের প্রশ্ন করি মৌলিক অধিকারের রক্ষক কে? এই প্রশ্নের উত্তর দাও। মানবাধিকারের রক্ষক তো হচ্ছে জাতিসংঘ বললাম, আর যদি প্রশ্ন মৌলিক অধিকারের রক্ষক কে? মৌলিক অধিকারের রক্ষক কে? এমডি সৌরভ লিখছ নদ নদীর উপর ক্লাস দিতে। ওকে সৌরভ, নদ নদীর উপর ক্লাস হবে, ঠিক আছে, ক্লাস হবে, নো টেনশন। এবং গত 2 বছরে নদী থেকে গুচ্ছতে প্রশ্ন একটা ছিল। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে মৌলিক অধিকারের রক্ষকটা হচ্ছে সংবিধান, ঠিক আছে, থ্যাংক ইউ। মৌলিক অধিকারের রক্ষক সংবিধান। তাহলে 2টা বিষয় একটু আমরা খেয়াল করি, একটা হচ্ছে মানবাধিকার, ঠিক আছে, আরেকটা হচ্ছে মৌলিক অধিকার। একটা মানবাধিকার, আরেকটা হচ্ছে মৌলিক অধিকার, ঠিক আছে, মৌলিক অধিকার। এখন খেয়াল করে দেখো, এইদিকে যদি আমি উৎসের কথা চিন্তা করি, ঠিক আছে, উৎস, মানবাধিকারের উৎস জাতিসংঘ, ঠিক আছে, মানবাধিকারের উৎসটা হচ্ছে জাতিসংঘ। আর মৌলিক অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্রের সংবিধান, ঠিক আছে। এইবার আসো মানবাধিকারের রক্ষক। এটা ক্রস করি, আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে মানবাধিকারের উৎস হচ্ছে জাতিসংঘ, আর মানবাধিকারের রক্ষকের কথা বললেও কে হবে? রক্ষকটা হচ্ছে জাতিসংঘ। আর মৌলিক অধিকারের রক্ষক এখানে শুধু সংবিধান না, এটা হচ্ছে রাষ্ট্র ও সংবিধান, রাষ্ট্র এবং সংবিধান। উৎস গেল, রক্ষক গেল, ঠিক আছে। আচ্ছা এখন ধরনের কথা যদি বলি, ঠিক আছে, ধরন, তাহলে মানবাধিকার একটা আন্তর্জাতিক অধিকার, ঠিক আছে, মানবাধিকার একটা আন্তর্জাতিক অধিকার। আর মৌলিক অধিকারটা হচ্ছে একটা রাষ্ট্রীয় অধিকার, মৌলিক অধিকারটা রাষ্ট্রীয় অধিকার। তাহলে এগুলো একটু মাথায় রাখবা। মানবাধিকার মানে জাতিসংঘ, উৎসটা জাতিসংঘ, আর মৌলিক অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্রের সংবিধান। তাহলে উৎস হচ্ছে রাষ্ট্রের সংবিধান। মানবাধিকারের রক্ষক হবে হচ্ছে জাতিসংঘ, আর মৌলিক অধিকারের রক্ষক একই সাথে রাষ্ট্র এবং সংবিধান। মানবাধিকারের ধরনটা হচ্ছে ভাইয়া আন্তর্জাতিক অধিকার, এটা একটা আন্তর্জাতিক অধিকার, আর মৌলিক অধিকারটা হচ্ছে একটা রাষ্ট্রীয় অধিকার, ঠিক আছে। তাহলে এই পঞ্চম অধ্যায়ে যেহেতু মৌলিক অধিকারের কথা বলা, তো মৌলিক অধিকারগুলো আমরা যে দ্বিতীয় মৌলিক অধিকার মানে কি অধিকার ও কর্তব্য,
এগুলো আমরা যে দ্বিতীয় চ্যাপ্টারে অলরেডি পড়ছি, আমি যে নোট হিসেবে দিচ্ছি ওইগুলাকে মাথায় রেখে তুমি পঞ্চম অধ্যায়টা আবার রিডিং পড়বা। একটু উলট পালট হবে, আমি তোমাকে বলে দিচ্ছি, পড়তে যায় এক এক জায়গায় একই বিষয়, এক জায়গায় একরকম পাবা, আরেক জায়গায় আরেকরকম পাবা, করার কিছু না, আমাদের ইন্টারমিডিয়েট এরকমই। আমাদের একজন স্টুডেন্টও এটা কমেন্ট করছে যে এই অধ্যায়গুলি পড়তে গেলে সব এলোমেলো লেগে যায়। ঠিক আছে, তাহলে আমি এইখানেই শেষ করি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকবো। হ্যাঁ, মানবাধিকার যে জন্মগত অধিকার, এটা তো আমি বলছি তোমারে, একদম শুরুতেই তো বলছে মানবাধিকার জন্মগত অধিকার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে রাতে এক্সাম, রাত 10টায় তোমাদের জন্য অলরেডি প্রশ্ন রেডি হয়ে গেছে, প্রস্তুত থাকো। ওকে, ঠিক আছে তুমি